আচ্ছা, হ্যাঁ, এবার এইটুকু তো বেসিক ফ্রেমের বিষয়টা আমরা বুঝছি না। আচ্ছা, এখন ধরেন এই জায়গাটায় একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটা এখানে আছে জিরো ফ্রেমে। আমি 1 সেকেন্ড পরে আমি দেখতে চাই অবজেক্টটা এখানে যাবে। তা আমি যদি সময় ওই যে v/d/t, তা আমি t ধরছি 1 সেকেন্ড, তাহলে আমি 1 সেকেন্ডে সময়টা সেট করলাম আর অটো কি অন করে এই দূরত্বটা অতিক্রম করাবো, টেনে নিয়ে গেলাম এখানে। তার মানে এটা এখান থেকে এখানে গেল, এখানে একটা লাইন পড়লো, এটাকে বলে কি ফ্রেম, এখানে একটা লাইন। এবার এই যে প্লেব্যাক যে সিস্টেমটা আছে, এই প্লেব্যাক সিস্টেম আমরা যদি শুরুতে আসি এখানে, এবার যদি আমরা প্লে করি আমরা দেখব যে এটা এনিমেটর এখানে চলে গেল। দিস ভেরি সিম্পল। হ্যাঁ, এই যে এটা হচ্ছে একটা কি ফ্রেম। আমরা যখন ওই যে টেনে এখানে নিয়ে গেছি একটা কি ফ্রেম তৈরি হয়েছে, মানে এই জায়গায় একটা কি ফ্রেম, এখানে একটা কি ফ্রেম। এই যে এটা মুখ টুল দিয়ে টেনে নিছি। হ্যাঁ, এই যে ধরেন এখান থেকে এখানে গেছে, ওকে। আচ্ছা, আবার যদি আমি চাই যে এটা এখান থেকে এখানে আসবে, তাহলে তার জন্য একটা সময় দিতে হবে না? আবার ধরেন আবার আমরা 1 সেকেন্ড সময় বরাদ্দ করলাম এবং এটাকে টেনে এখান থেকে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? তাহলে এবার কি হলো, এখন যদি আমরা প্লে করি তাহলে দেখবো একবার সে 1 সেকেন্ডে গেল, 1 সেকেন্ডে আসলো, অর্থাৎ আমাদের বক্সটা অ্যানিমেটেড হয়ে গেল। এখন এটা ঘটনাটা কিভাবে ঘটতেছে আমরা যদি দেখি, এই যে দেখেন এখানে যদি আমি একটা ক্লিক করি, দেখেন 1 ফ্রেম করে আগাচ্ছে, 1 2, দ্বিতীয় ফ্রেম, তৃতীয় ফ্রেম, দেখেন একটু একটু করে আগাচ্ছে না? আসলে সে এভাবে যাচ্ছে। 2D অ্যানিমেশনে আপনি এই প্রত্যেকটা ফ্রেম আঁকতে হইতো, আঁকার পরে পরপর প্লে করলে পরে আপনি দেখতেন যে এটা এভাবে যাচ্ছে এবং আসতেছে। বুঝতে পারছেন? এটা আপনি কিবোর্ডে যে গ্রেটার দেন চিহ্ন আছে এটা প্রেস করেও নিতে পারবেন। হ্যাঁ, আর ফ্রন্ট স্ল্যাশ দিলে পরে এটা প্লে হবে। এই, ঠিক আছে? তো দেখেন এইভাবে এটা এখানে গেল। এখন এই অটো কি অন অবস্থায়, যখন আমি অটো কি অন করছি, খেয়াল করেন এই জায়গায় একটা রেড মার্ক চলে আসছে না? এটা হচ্ছে রেকর্ডিং মোড। তার মানে এখন সে রেকর্ড করবে। এবার আমি শুধু সময়টা বরাদ্দ করে, যে সময় বরাদ্দ করলাম, যেমন এই পর্যন্ত যখন আসবে আমি চাচ্ছি যে সে এখানে ঘুরবে, ঘুরতে ঘুরতে আসবে। তাহলে আমি যদি এটাকে ঘুরে দিই তাহলে সে ঠিকই ঘুরতে ঘুরতে আসবে। এবং দেখেন সবুজ কালারের একটা কি ফ্রেম এখানে যুক্ত হয়েছে। তো সবুজ হচ্ছে রোটেশনের কি ফ্রেম। ঘুরতে ঘুরতে গেলে সোজা আসলো। আচ্ছা, সোজা আসার পরে আবার যদি চাই যে এটা এখন বড় হবে, হ্যাঁ বড় হবে স্কেল, তাহলে এই যে শুরুতে স্কেলটা পড়ছে, তার মানে এটা শুরু থেকেই সে বড় হইতে থাকবে, শুরু থেকেই বড় হইতে থাকবে, কিন্তু ঘুরবে শুধু প্রথম অংশটা। বুঝছেন? তো ভেরি সিম্পল। এটাই হচ্ছে কি ফ্রেম অ্যানিমেশনের মূল বিষয়। অর্থাৎ আমরা অটো কি অন করব, একটা সময় বরাদ্দ করব, তারপরে এটাকেই করব। কিন্তু যদি আচ্ছা, এখন দেখেন ওর এই অ্যানিমেশন যে আমরা করলাম, আমরা যদি অ্যানিমেশনগুলো বাদ দিতে চাই তাহলে কি করব? তাহলে এই যে কি ফ্রেমগুলো তৈরি হলো, এই কি ফ্রেমগুলো এভাবে সিলেক্ট করে আমরা যদি ডিলিট করে দেই তাহলে অ্যানিমেশনটা চলে যাবে। বোঝা গেছে? অথবা যদি আমরা অ্যানিমেশন মেনুতে যে ডিলিট সিলেক্টেড অ্যানিমেশন এই কমান্ড দেই, ডিলিট সিলেক্টেড অ্যানিমেশন এই কমান্ড যদি দেই, তাহলেও কিন্তু অ্যানিমেশনটা চলে গেল, অ্যানিমেশন চলে গেল এবং আমরা দেখছি যে এখন আর কোনো অ্যানিমেশন নাই। আচ্ছা, কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করছেন নিশ্চয়ই, সেটা হচ্ছে যে ধরেন এই যে একটা বক্স, একটা জিনিস আপনারা খেয়াল করছেন যে এইটা যে যখন আমরা ধরেন 60 ফ্রেমে যাবে, আবার করছি 60 ফ্রেম সময় দিলাম, 2 সেকেন্ডে গেল এবং সে ঘুরতে ঘুরতে যাবে, তারপরে বড় হবে। আচ্ছা, এখন আমরা যদি এটা প্লে করি আমরা দেখতে পাচ্ছি সে শুরু থেকে ঘুরতে ঘুরতে যাচ্ছে, তারপরে বড় হচ্ছে। কিন্তু যদি আমরা এটা চাই যে সে প্রথমে যাবে, তারপরে ঘুরবে, তারপরে বড় হবে, আলাদা আলাদা, বুঝা গেছে? তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটু হিসাব নিকাশ করে করতে হবে। কারণ এখন হয়েছে কি জিনিসটা দেখেন, 60 ফ্রেমের মধ্যে সে শুরুতে তার
মুভমেন্ট, রোটেশন এবং স্কেলের কি ফ্রেম শুরুতে একটা পড়ছে, সাইড ফ্রেমে পড়ছে। সেই জন্য সে এইখানে এই কাজগুলো করতেছে এবং এই পর্যন্ত তার ইনস্ট্রাকশন আছে। হ্যাঁ, ধীরে ধীরে বড় হচ্ছে। কিন্তু আমরা যদি এটা না চাই যে না সে আগে যাবে, যাওয়ার পরে বড় হবে, তারপরে ঘুরবে, বা যাওয়ার পরে ঘুরবে তারপরে বড় হবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সময়টাও তাহলে ভাগ ভাগ করে দিতে হবে। প্রথমে একটা সময় দিব যে সময় যাবে, তারপরে একটা সময় দিব যে সময় সে ঘুরবে, তারপরে একটা সময় দিব যে সময় সে বড় হবে, রাইট? আচ্ছা, তাহলে আবার আমি এটার অ্যানিমেশনটা বাতিল করি, ডিলিট করলাম। ডিলিট করার পরে এবার দেখেন আমরা এই কাজটা করব। প্রথমে সে যাবে, অটো কি অন করলাম, এই কাজটা কিন্তু আপনাদের আমি করতে দিব। হ্যাঁ, আচ্ছা, এটা 30 ফ্রেম দিলাম। প্রথমে সে যাবে, গেল, যাওয়ার পরে কি করবে, সে ঘুরবে, তাহলে আরও 30 ফ্রেম দিলাম। এখন যদি আরও 30 ফ্রেম দিই, খুব ভালো করে খেয়াল করেন, এই জায়গাটায় সবাই কিন্তু ভুলটা করে। ভেরি সিম্পল বাট খুব গুরুত্বপূর্ণ, এটা বুঝলে কি ফ্রেমের সব বোঝা হবে। আচ্ছা, আমি আরও 30 ফ্রেম সময় দিলাম। দেওয়ার পরে এটাকে আমি রোটেট করলাম। আচ্ছা, এরপরে বলছি যে সে আরও 30 ফ্রেমে সে বড় হবে না। এবার আমি এটাকে বড় করলাম। এতে কি আমাদের হইল? দেখা গেল যে এতে হইল না। হ্যাঁ, এটার কারণ কি? হ্যাঁ, রাইট। এটার বিষয়টা হচ্ছে যে আসলে ওই একটার পরে আবার যখন সে শুরু করবে তখন আমাদের ওইখানে আরেকটা করে কি ফ্রেম দিতে হবে। যেমন ধরেন 30-এ আসলো, আসার পরে সে গেল, যাওয়ার পরে একটা ফ্রেম পরে এইখানেও আমি দিতে পারি, এই যে চাবিতে ক্লিক করতে হবে, অর্থাৎ তার রোটেশনের একটা কি ফ্রেম এখানে দিতে হবে, অথবা এক ফ্রেম পরে যে 31 নম্বরে যে চাবিতে ক্লিক করলাম এখানে একটা কি ফ্রেম পড়লো, এখান থেকে আবার সে নতুন করে শুরু করবে তার পরবর্তী জার্নি বা পরবর্তীতে যে ইনস্ট্রাকশন সেটা সে ফলো করবে। এটা হচ্ছে যে সে ঘুরবে। ওকে, এখানে সে ঘুরলো। আচ্ছা, এরপরে কি করবে, তাহলে তার পরবর্তীতে আবার একটা শুরু থাকবে তার, কারণ তার একটা শুরু শেষ, এটা ইম্পর্টেন্ট। শুরু দিলাম, দেন যে সে এবার সে বড় হবে। এখন কিন্তু সে ঠিকঠাক মতো আমরা যা চাচ্ছি তাই করবে। আমরা প্রথমে যাবে, তারপরে ঘুরবে, তারপরে বড় হবে, যাবে, ঘুরবে, বড় হবে। এটা আমরা সবাই পারবো? হ্যাঁ, এটা একবার কি দেখবেন করে, নাকি পারবেন তো? না, ওকে, ফাইন। আচ্ছা, এখন একটা ব্যাপার বলি যে এইটা যে এভাবে গেল, হ্যাঁ, ওর এই মুভমেন্টের মধ্যে অ্যানিমেশনের প্রিন্সিপাল, ইজি ইন ইজি আউট, এগুলো সব আছে। এই জিনিসগুলো আমরা পরে দেখবো, যেগুলো এটার একটা কার্ভ তৈরি করছে। আমরা এই কার্ভটারগুলোতে পরে যাব। আপাতত আমি অন্য আরেকটা অ্যানিমেশনের দিকে একটু যাচ্ছি। এই যে দেখেন, এগুলো প্রত্যেকটা এরকম গ্রাফ তৈরি করছে। এটা হচ্ছে অ্যানিমেশনের কন্ট্রোল প্যানেল, এখান থেকে সব কন্ট্রোল করা যায়। ওদের গতি কেমন হবে না হবে এগুলো আমরা কন্ট্রোল করতে পারি। এখন একটা ব্যাপার কি, যে ম্যাক্স, মায়া বা যে কোনো 3D সফটওয়্যারে অলমোস্ট এভরি প্যারামিটার ইজ অ্যানিমেটেবল। এভরি প্যারামিটার, সব কিছু অ্যানিমেট করা যায়। প্রত্যেকটা জিনিস আপনি অ্যানিমেট করতে পারেন। বুঝতে পারছেন? ধরেন আমরা এখানে একটা সিলিন্ডার নিলাম এবং এই সিলিন্ডারের F4 দিয়ে আমি ওর ওয়্যার ফ্রেম মোডটা অন করলাম, দেন হাইট সেগমেন্ট দিলাম 40। এইবার ওর মধ্যে আমরা একটা মডিফায়ার, বেন্ড মডিফায়ার অ্যাপ্লাই করলাম। তার মানে এটা এমনি এমনি বেন্ড হবে, তাই না? আচ্ছা, এখন এই বেন্ডটাকেও চাইলে আমরা অ্যানিমেট করতে পারি। তা আমি এটা বোঝার সুবিধার্থে ফ্রন্ট ভিউ পোর্টে যাচ্ছি। ধরেন এখানে এবার আমি এই 25 ফ্রেমে বা 30 ফ্রেমে যে বা 25 ফ্রেমে যে অটো কি অন, এটাকে আমি এদিকে বেন্ড করলাম, ধরেন 160 ডিগ্রি, 160। ওকে, আবার আমি এটাকে এদিকে একটা ফ্রেম দিলাম, দিয়ে এটাকে বিপরীত দিকে নিয়ে আসবো। তাহলে এখানে জাস্ট একটা মাইনাস যদি আমরা বসাই তাহলে সে বিপরীত দিকে আসলো। দেন আবার তাকে আমরা সোজা উঠে নিয়ে আসলাম, এখানে একটা ভ্যালু দিলাম 0, সে উপরে উঠে আসলো। এখন সে যে কাজটা করলো আমরা যদি এখন প্লে করি, আমরা দেখব যে এটা এইভাবে নড়াচড়া করতেছে। অর্থাৎ দেখেন, একইভাবে আমরা যেমন ওইখানে যে কাজটা করছি, হ্যাঁ, এখানেও আমরা দেখতেছি যে সে নড়াচড়া করছে। হ্যাঁ, জাস্ট আমরা তার কোন প্যারামিটার অ্যানিমেট করছি,
বেন্ড প্যারামিটারটাকে, বেন্ডের অ্যাঙ্গেলটাকে আমরা এনিমেট করছি, বুঝতে পারছেন? এবং সেই জন্য সে এভাবে এনিমেট হচ্ছে। এখন এটা যদি 2D-তে করতে হইতো, 2D-তে একজন চিপ অ্যানিমেটর এই কি ফ্রেমটা এঁকে দিত, এই কি ফ্রেম এঁকে দিবে, আর এটা আঁকবে, বুঝছেন? আর এই মাঝের যে কি ফ্রেমগুলো আছে, যে এগুলো যারা ইন বিটুইনার আর্টিস্ট, তারা এই কি ফ্রেমগুলো আঁকবে, বুঝতে পারছেন? তারপর এটা জোড়া দিয়ে পুরোটা তৈরি করবে। হ্যাঁ, এই হচ্ছে প্রবলেম। আচ্ছা, 2D-তে এই জন্যে আর্টিস্ট লাগবে অনেকজন। আচ্ছা, আর এখানে এটা সফটওয়্যার অটোমেটিক করতেছে। ধরেন এটা যখন এখানে আসছে, তখন এই জায়গাটায় আমরা একটা ছোট্ট বল রাখলাম এবং আমরা এই বলটাকে ওকে দিয়ে পিক করাব। আচ্ছা, এখন দেখেন ও এখান থেকে ঠিক এই জায়গাটায় যখন আসে, তখন বলটাও এখানে আসে। এবার যদি অটো কি অন, আমি এক ফ্রেম সামনে অগ্রসর হই, তাইলে এটা উপর দিকে উঠতে থাকবে না? এবং এটা আমাদের যে গ্রেটার দেন, কিবোর্ডে যে গ্রেটার দেন সাইন আছে, এটা যদি আমি প্রেস করি, দেন এক ফ্রেম করে উপর দিয়ে উঠতে থাকবে, তাই না? আচ্ছা, তো এই যে এইভাবে উঠবে। আমরা এখানে ধরেন এখানে আছে, এটা হইলো এই বলটা যদি ওর সাথে যায়, তাহলে এটা এই বলের সূচনা কি ফ্রেম, মানে স্টার্টিং কি ফ্রেম। সো এটা চাবিতে ক্লিক করলাম, এই বলের স্টার্টিং কি ফ্রেম। এবার এটাকে আমি এক ফ্রেম সামনে আগাইলাম বা 2 ফ্রেম, এবং যথারীতি এটাকে ওর মুখের কাছে রাখছি, আবার এক ফ্রেম বা 2 ফ্রেম করে যাই, 2 ফ্রেম করে যাই, আর এটাকে ওর মুখের কাছে রাখতেছি। কারণ আমরা কিন্তু এটা কি ফ্রেম অ্যানিমেশন করছি, বাট 3D-তে এমন আছে যে আমি লিঙ্ক করে দিতে পারি, সেটা পরে আসবে। আপাতত আমরা কি ফ্রেম অ্যানিমেশন কৌশলটা দেখছি 3D-র, তো সেই জন্য কি ফ্রেমে যেভাবে করে সেই পদ্ধতি। বাট তারপরে এটা অনেক ফাস্টার, বিকজ 3D এই 2D-তে এই প্রত্যেকটা ফ্রেম আমাদের অবস্থানগুলো আঁকার প্রয়োজন হইত। এখানে আঁকতে হচ্ছে না, জাস্ট আমি ওর মুখের কাছে সরে সরে রাখতেছি, আর এটা সে নিয়ে নিচ্ছে কি ফ্রেমগুলো। তারপরে অ্যাডভান্স পদ্ধতিতে আমরা এটাকে লিঙ্ক করেও দিতে পারব, সেটা আমরা পরবর্তীতে দেখব। আচ্ছা, হ্যাঁ, এই যে এটা না, এই ইয়েতে সার্চ দিলেও পাওয়া যায়, আমি আপনাদের এই পেজটা দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে গ্রেটার দেনে ক্লিক করলে এক ফ্রেম করে সামনে অগ্রসর হয়, শুধু আমি এক ফ্রেম সামনে আগাইতেছি, আর কিছু করতেছি। এটা অটোমেটিক বসে, আপনি সরাইলেই বুঝবেন। অবজেক্টটা মুভ করলে পরে এটা বুঝবে, বুঝছেন? আচ্ছা, হ্যাঁ, অটো বসে, যে অটো কি অন আছে যে, সেই জন্যে। আচ্ছা, এবার দেখেন আমি যদি প্লে করি, তাহলে সেইটা এপাশ থেকে ধরে এপাশে রাখতেছে, অর্থাৎ সে কিন্তু একটা কাজ করতেছে, বুঝছেন? এবং ওর মধ্যে একটা ম্যাগনেটিক প্রপার্টিস টাইপের একটা প্রপার্টিস চলে আসলো, যে ও একটা কাজ করতে পারতেছে, বুঝতে পারছেন? এক পাশ থেকে একটা জিনিস ধরে আরেক পাশে আনতেছে। এইটা একটু সবার করতে হবে, প্রত্যেকে একবার করেন তো এই কাজটা। এটা হচ্ছে কি ফ্রেম অ্যানিমেশন, অ্যানিমেশনের একদম বেসিক। অথচ এই কি ফ্রেম অ্যানিমেশনটা হচ্ছে 2D অ্যানিমেশনের সবকিছু। পুরো 2D অ্যানিমেশন সিস্টেম এই কি ফ্রেম অ্যানিমেশনের উপর ডিপেন্ড, বুঝছেন? এটা আমাদের মানে 3D-তে এটা জাস্ট স্টার্টিং, যে আমরা কি ফ্রেম দিয়ে শুরু করব। একটা সিলিন্ডার না বেড করে তবে পুরো জিনিসটা কর সাইডে ইউজ। আচ্ছা, এবার দেখেন সেগমেন্ট নিয়ে নিয়ে আচ্ছা, ঠিক আছে। এবার দেখি আমরা এই যে এইটুকু তো আমরা সবাই বুঝছি, তাই না? এবং এটা আমরা পারছিও, তো এটা পারলে পরে এটা ভালো, আমরা এক ধাপ আগায় গেলাম। ধরেন এই পুরো জিনিসটাকে আমরা গ্রুপ করি, এই যে এটা দেখেন, এটাকে আমরা গ্রুপ করতেছি পুরাটা এইভাবে সিলেক্ট করে এখানে গ্রুপ থেকে আমরা গ্রুপ কমান্ড দিলাম, অ্যান্ড দেন এটা একটা গ্রুপে পরিণত হলো না, এটা একটা গ্রুপ হয়ে গেল। এখন খেয়াল করেন, এটা গ্রুপে হইলেও এটার অ্যানিমেশনটা কিন্তু ঠিকঠাক মতোই যাবে। এটা গ্রুপ, বাট তার অ্যানিমেশন কিন্তু ঠিকই যাচ্ছে। কিন্তু এখন গ্রুপ হওয়াতে হয়েছে কি, তার পিভট পয়েন্টটা, এটা পিভট পয়েন্ট না, এই পিভট পয়েন্ট তো এর একটা ছিল, এর একটা ছিল, কিন্তু গ্রুপ হওয়াতে পিভট পয়েন্ট হয়ে গেছে একটা। এখন এই কমন পিভট পয়েন্টটাকে আমি সরে এটার বেজে আনতে চাই, তো সেই ক্ষেত্রে হায়ারার্কি এফেক্ট পিভট অনলি, হ্যাঁ, দেন শিফট এ কুইক অ্যালাইন, শিফট এ দিয়ে এখানে যদি ক্লিক করি, তাহলে পিভট পয়েন্টটা ওর একদম সেন্টারে চলে আসবে। দেন এটা অফ করে দিলাম, পিভট পয়েন্ট এখানে চলে আসছে, তাই না? আচ্ছা, এতে আমাদের অ্যানিমেশনে কোনো হেরফের হয়নি, কারণ যেহেতু এটা গ্রুপে আছে, ঠিক আছে?
আচ্ছা, তবে এবার আমরা যে কাজটা করব, যেহেতু এটা গ্রুপ, এই পর্যন্ত এসে আমরা অটো কি অন করব, অ্যান্ড দেন রোটেট টুলটা নিব, আর অ্যাঙ্গেল স্ন্যাপটা অন করে শিফট প্রেসড অবস্থায়, শিফট প্রেস করে, শিফট বুঝলেন, শিফট প্রেস করে ড্র্যাগ করলে কি হয়, ডুপ্লিকেট হয় না? হ্যাঁ, ম্যাক্সে কিন্তু শিফট অ্যান্ড ড্র্যাগ ডুপ্লিকেট, রাইট? তো শিফট প্রেস করে আমি এটাকে রোটেট করতেছি কত ডিগ্রি, 20 ডিগ্রি ঘুরাইলাম। তো এটা যদি 20 ডিগ্রি রোটেট হয়, তাহলে এখানে এরকম কয়টা বসতে পারে এই জায়গায়? 360-এর মধ্যে 20 ডিগ্রি পর পর কয়টা হবে? 18টা, তাই না? তাহলে এখন আমি 18টার জায়গায় এখানে দিলাম, একটা অলরেডি আছে, তাহলে 17টা। ওকে, হ্যাঁ, আচ্ছা। এখন তাহলে কি হলো? এখন তো বুঝছেন 17টা কিন্তু আমি ডুপ্লিকেট করে ফেলছি। তাহলে এখন ঘটনাটা হচ্ছে এরকম, দেখেন, বুঝতে পারছেন? হ্যাঁ, শিফট এ দিয়ে ওইটার মধ্যে ক্লিক করলে পিভট পয়েন্ট নিচে আসবে। না, ওইটা আপনি 20 ডিগ্রি পর পর চেঞ্জ করবেন। অ্যাঙ্গেল স্ন্যাপের বক্সের ভিতরে এখানে ঢোকার দরকার নেই, এটা যাই আছে থাকবে। না না, 20 ডিগ্রি, হ্যাঁ, 17টা 20 ডিগ্রি পর পর যেহেতু, এই জন্য 17টা করছে। এটা বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে আরেকবার দেখেন একটু। আচ্ছা, এই তো ছিল না, তারপরে এটা আমরা গ্রুপ করছি। ওকে, গ্রুপ পর্যন্ত বুঝছেন তো? গ্রুপ করে যে পিভট পয়েন্ট দেখেন, এই পিভট পয়েন্টটা মনে করেন যে এখানে আছে, সেই জায়গায় আছে। এখন পিভট পয়েন্টটাকে আমি এখানে আনবো। তো এটা কুইক অ্যালাইন একটা কমান্ড আছে, শিফট এ, হ্যাঁ, শিফট এ, এটা দিয়ে এখানে ক্লিক করবেন, যার উপরে অ্যালাইন করবে এখানে ক্লিক করলাম, তো বেজে চলে আসলো। এফেক্ট পিভট অনলি, এটা আবার অফ করে দেব, তাহলে এটা এখানে চলে আসলো। ঠিক আছে, এই তো আছে। এবার আমি করছি কি, এটা এখানে যে এই যে আমাদের অ্যাঙ্গেল স্ন্যাপটা অন করছি, জাস্ট এটা অন করবেন। অন করার পরে রোটেশনটা নেবেন, টপ ভিউ পোর্টে এসে, এই টপ ভিউ পোর্টে আমরা এটা রোটেট করতে পারি না? রোটেট করতে পারি তো? এটা শিফট প্রেস করে, শিফট প্রেসড অবস্থায় যদি আমি রোটেট করি, এই যে যেমন ধরেন 20 ডিগ্রি রোটেট হয়েছে, দেখেন ওই যে XYZ জির জায়গায় 20 ডিগ্রি দেখাচ্ছে, -20 দেখাচ্ছে না? দেখা যায় -20। তাহলে এটা 20 ডিগ্রি, তারপরে 20 20 20, তাহলে কত হবে? এটা পুরো অ্যাঙ্গেলটা কত? 360। 360-কে 20 দিয়ে ভাগ করলে কত? 18, 18। একটা অলরেডি আছে, তাহলে আরও কপি হবে কয়টা? 17টা। এই যে 17টা ক্লোন করলাম আমি, 17টা শেষ। এই তো, বুঝতে পারছেন? দেখেন, দারুণ না? মোশন গ্রাফিক্স, হ্যাঁ, জাস্ট কি ফ্রেম। এখন এইটা যদি আপনি 2D দিয়ে করতে যাইতেন, তাহলে কি হতে পারে? এটা 2D-তে কাজ করতে গেলে কতক্ষণ লাগবে এই অ্যানিমেশনটা? এখন ধরেন আপনি চাইলে কিন্তু এটা 2D অ্যানিমেশন আউটপুট বের করতে পারেন, হ্যাঁ? এটা দেখতে চান? এটা আপনাদের দেখাইলে তো কেউ 2D অ্যানিমেশনের কোর্স করতে চাবে না, বল। শেষ? আচ্ছা আচ্ছা, না, এটা আউটপুট দেখলেও আপনাদের আফসোস হতে পারে যে কেন তাহলে আমরা এটা করলাম। কারণ আসলে 2D অ্যানিমেশনের কাজ এটা খুব সহজেই করা যায়, বুঝছেন? হ্যাঁ, যেমন আমরা যখন আউটপুট দেবো, এখানে একটা ম্যাটেরিয়াল আছে, এটার নাম হচ্ছে ইঙ্ক অ্যান্ড পেইন্ট। আমি অনেক আগে, আজ থেকে প্রায় 20 22 23 25 বছর আগে, মনে করেন যে চ্যানেল আইয়ের একটা ফিল্মের টাইটেল অ্যানিমেশন করছিলাম। ফিল্ম মানে ওইটা হলে যে চলে না, ওই ফিচার ফিল্মের, ওইটার ফিল্মটার নাম ছিল কখনো মেঘ কখনো বৃষ্টি। এটা হচ্ছে চ্যানেলের একটা প্রজেক্ট ছিল, ওরা ওই সময় 10 লাখ টাকা করে অনুদান দিত একটা ফিল্ম বানানোর জন্য। এখানে মৌসুমীর একটা ছিল, ওই যে ফিল্ম স্টার যে মৌসুমী, নায়িকা মৌসুমী, তার ওইটাতে ওরা কখনো মেঘ কখনো বৃষ্টি এই নামে একটা ফিল্ম করছিল। ওই ফিল্মে এটা কাহিনীটা ছিল একটা বাদ্যযন্ত্র, মানে একটা গায়কের বাদ্যযন্ত্র ওই রিলেটেড।
তো ওইখানে আমাকে 15-16টা দেশীয় বাদ্যযন্ত্র বানিয়ে ওইগুলাকে সে 2D আউটপুট দিতে বলছিল। আমি বলছি এটা 3D করে দিয়ে, বলছে না না আমি 2D সামনে শাইক সিরাজ বলছে আমার 2D দরকার। কিন্তু সে যে সময় দিছিল আমি দেখলাম ওই সময়ের মধ্যে এটা 2D নট পসিবল। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি এটা পরে 3Dতে করে পরে ইলাস্ট্রেটর একটা প্লাগইন আছে ওইটা দিয়ে 2D আউটপুট দিয়ে দিচ্ছি, সে ওটা খুশি 2D আউটপুট পেয়ে, বুঝছেন? তো এটা ওই ইলাস্ট্রেটর একটা প্লাগইন আছে খুব পাওয়ারফুল, দুর্দান্ত, আপনি একদম ব্রাশের টান টান সব। ম্যাক্সের মধ্যেও ডিফল্ট আছে, প্রত্যেক সফটওয়্যারের মধ্যে আছে, মায়াতেও আছে, ম্যাক্সে আছে, হেন সফটওয়্যার নাই যার মধ্যে 2D আউটপুট দেওয়ার অপশন নেই, বুঝছেন? যেমন এই যে ইঙ্ক অ্যান্ড পেইন্ট, দেখেন আমি ইঙ্ক অ্যান্ড পেইন্ট নিলাম, এটাই হচ্ছে সেই ম্যাটেরিয়াল। এই ইঙ্ক অ্যান্ড পেইন্ট ম্যাটেরিয়ালটা আমি আসলে এখানে দিব, বুঝছেন? তো এটা আমি এই সরাসরি এই ম্যাটেরিয়ালটা দিয়ে দিতে পারি এখানে, জাস্ট আমি সিম্পলিফাইড। আমি চাইলে এটা ধরেন চাইলে কি করতে পারি যে এই ম্যাটেরিয়ালটাকে আমি আরও এগুলোর মধ্যে আলাদা আলাদা দিতে পারি, তাহলে কোয়ালিটি আরও বেটার হবে। আমি 3টা লেয়ার করলাম, তারপর হাইলাইটটা অন করে দিলাম, হ্যাঁ, অনেক কিছু করা যায়। তারপরে দেখেন এখানে আরও কি আছে, এখানে আছে হচ্ছে যে এই ইঙ্কের উইথ কত হবে, ভেরিয়েশন হবে কি না, হ্যাঁ, এগুলা ভেরিয়েবল উইথ, এই যে ইঙ্কের ইঙ্ক কোয়ালিটি 100% ভেরিয়েবল উইথ, দেখেন এই যে অনেকগুলা প্যারামিটার আছে। তো এই প্যারামিটারগুলো যদি আমরা চেঞ্জ করি তাহলে এটা অনেক চেঞ্জ হবে, হ্যাঁ, এইভাবে আমরা অনেক কিছু করতে পারবো। তো ধরেন এই কালার আমরা চেঞ্জ করতে পারবো, অন্য কালার দিয়ে করতে পারবো, অনেক কিছুই করা যাবে। ধরেন এরকম দিলাম, ওকে, আচ্ছা, ওকে। এইবার এটার আমরা একটা আউটপুট ফিক্স করি, শিফট এফ, ওকে। তো রেন্ডার, দেন এটা হচ্ছে রেঞ্জ ফ্রম 0 to 100, দেন এটা যা আছে থাকুক, এইটাই আমরা করি। তারপরে এখানে রেন্ডার আউটপুট ফাইল, দেন রেন্ডার আউটপুট ডি ড্রাইভ, এটা ওই দিনে ওদেরকে দেখাইছিলাম, এই যে, দেন এটা আমি নাম দিচ্ছি 2A2, এটা এভিআই আউটপুট করব আমরা, এভিআই সেভ আনকম্প্রেসড, ওকে, অ্যান্ড দেন রেন্ডার। এটা রেন্ডার করাতে এটা এখন সে রেন্ডার করবে। প্রথম ফ্রেমটা একটু সময় নেবে ক্যালকুলেশন, তারপরে একবার বুঝে ফেললে তারপর সে দ্রুত করতে থাকবে। লাইটিং এখানে ডিফল্ট লাইট আছে, আপনারা জানেন যে ম্যাক্সে একটা ডিফল্ট লাইট আছে, ম্যাক্সের ডিফল্ট লাইট আছে। এবং এটা হচ্ছে যে আমরা যখন নিজস্ব কোনো লাইট সেট করি, নিজস্ব লাইট সেট করার পরে ওর তখন ডিফল্ট লাইটটা সে করে কি, তখন ডিফল্ট লাইটটাকে অফ করে নেয়। সব জায়গায় করা যায়। রেন্ডার এত সময় তো লাগবে, কিছু একটা ঝামেলা হয়েছে দেখি। এটা হচ্ছে নিউ প্রিসেট প্রোডাকশন রেন্ডার মোড, স্ক্যান লাইন প্রোডাকশন রেন্ডার মোডে, ইমেল অ্যাসাইন রেন্ডারার, স্ক্যান লাইন রেঞ্জ পার্সপেক্টিভ, বুঝলাম না এটা সফটওয়্যারে কোনো ঝামেলা করলো কিনা। রেন্ডারার সেট,
আচ্ছা, এটা রেন্ডার করতে থাকুক, আমি আগে রেন্ডারটা একটু দেখিয়ে দিচ্ছি। স্যার ওটা লিংক করাটা কি আজকে দেখা যায়? কোনটা? একটা একটা করে ফ্রেম না দিয়ে link করতে। লিঙ্ক কোনো স্ট্যান্ড আমাদের কি ফ্রেম অ্যানিমেশনও দেখার দরকার আছে, বুঝছেন? কি ফ্রেমটাও তো আপনার শিখতে হবে না? হ্যাঁ, আগে আমরা কি ফ্রেমে আরও অনেক কিছু আছে, কি ফ্রেম অ্যানিমেশনটা শিখেন, তারপর এই যে দেখেন এটা আউটপুটটা এই যে এরকম আসবে। হ্যাঁ, এই এই যে ওকে, দেখেন এটা এটা মনে হচ্ছে না ব্রাশে 2D, এবং আপনি এটা আরো অনেক কন্ট্রোল করতে পারবেন, এবং অনেক কন্ট্রোল করে দিলে ঠিক ঠিক একদম পুরো দেখেন। অথচ এই যে এইটাই যদি আপনি 2D দিয়ে আউটপুট করতে গেলে কত সময় লাগবে? হ্যাঁ, একদম ওই যে ব্রাশে আঁকা ওই পুরো জিনিস এইভাবে দেখতেছি, এবং হাইলাইট টাইলাইট। তারপরে শুধু তাই না, এখানে ধরেন আমরা আরো যদি লেভেল বাড়াই, যেমন এই যে দেখছেন এখানে শেডের লেভেল আছে না, এইগুলো আরো বাড়ানো যায়। হ্যাঁ, এই শেড সব বাড়াতে পারবেন, এবং ভিন্ন ভিন্ন কালার দিয়ে দিলে। তারপরে এই যে এটা ব্রাশ দিয়ে করছে না, এই ব্রাশ দেখেন এখানে ব্রাশের মোটা চিকন, ব্রাশের তারের মধ্যে স্ট্রোকের মধ্যে ভেরিয়েশন আছে। আপনারা বুঝতে পারছেন? দেখেন কত সহজে আমরা কিন্তু একটা 3D থেকে অনায়াসে আমরা একটা 2D আউটপুট করে পেতে পারতেছি, এবং অতি দ্রুততার সাথে এটা করা সম্ভব। স্যার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ, বলেন। যদি স্যার মায়ার শর্টকাট নেই তাহলে কি স্যার যে হট কিগুলো স্যার এগুলো কি কাজ করে না? মানে আমি স্যার মায়ের নেভিগেশন করছি তো এখন স্যার শিপ ধরে কপি হচ্ছে না। তাই? ম্যাক্স সেন্টার নিয়ে আসলে তখন ঠিকঠাক কপি হবে। আচ্ছা, এটাতে কোনো কারণে একটু সময়টা বেশি নিচ্ছে। হ্যাঁ, এই যে রেন্ডার করতেছে না, এটাও করতেছে, ওই যে একটু সময়টা যাক। এটার দরকার আছে, আমরা তো দেখলাম। হ্যাঁ, আউটপুট তো দেখছেন, এই যে এটার এই আউটপুট হবে, বুঝছেন? 17 মিনিট। আচ্ছা, দেখি পরের দিকে সময়টা কমে আসবে। ওইটা কিছু একটা প্রবলেম হয়েছিল, এটা আমি একটু বুঝতে যাচ্ছি এটা কী প্রবলেম। সফটওয়্যার 14 মিনিট, আরও কমবে সময়। এটা 2 সেকেন্ড করে লাগার কথা এক একটা ফ্রেম। হ্যাঁ, 2 সেকেন্ড। আচ্ছা, এই ফাঁকে আমি একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে নিই, আর এটা দেখি কতটুক হয়। হ্যাঁ, আমাদের 2টা অ্যাটেন্ডেন্স তো। সেটা উইন্ডোজের এটা করি। জাপানিজ এনিমেজ গুলো তো স্যার এখন দেখলাম স্যার মায়ের হ্যাঁ, মানে স্যার সিম গুলো স্যার যেগুলো থাকে স্যার ওগুলো স্যার 3D দিয়ে করে নিচ্ছে। 3D তে এখন সব এই 3D দিয়েই করে। হ্যাঁ, রাইট। আচ্ছা, এটা এই যে এখানে করলে পরে রেকর্ডের মধ্যে কি এই পাসওয়ার্ড বেরবে থাকবে স্ক্রিনে তো আসার কথা। এটা তো যা দেখতেছেন তাই থাকবে, তাই না? কি বাইসাইকেল? অর্ধেক জীবন স্যার পার হয়ে গেছে। এটা কেন ধুলার কোথাও আছে বাইসাইকেল? কত কাহিনী করছে? 265 265 788 265 788।
এগুলোও কিন্তু সব রেকর্ড থাকতেছে আপনাদের কাছে, সমস্যা আছে? না স্যার কিন্তু এরপরে আগে আগে অ্যাটেন্ডেন্স দিয়ে দিব অবশ্য, আর শুরুর আগেই দেওয়া লাগবে। আচ্ছা, স্যার অ্যানিমেশন অ্যানিমেশন 1 সেকশন এ স্যার A1, স্যার শুধু এ ওই এটা, জি স্যার ও এটা আবার এ না, ওইটা A1 A2, এটা আবার এরকম কেন? না স্যার আমাদের শুধু এ বি স্যার আপনাদের এবি, জি স্যার আবার কোনো কোনো পেজে কিন্তু A1 A2 এরকম। ল্যাব কোর্স কিন্তু কেন ওই যে হিমেলদের তো ল্যাব কোর্স ছাড়াও কিরকম ছিল না, এবি ছিল না? না স্যার স্যার এ বি সি হবে স্যার বাট A1 A2 স্যার শুধু ল্যাবে ও আচ্ছা, এটা পেজ দাও বেশি না কে ইফতি নাকি ইফাত? ইফাত আবেদিন প্রথম দুইজন নাই স্যার প্রথম দুজন নাই। হ্যাঁ বাবা, হ্যাঁ বাসায় ঠিক আছে। যাদের আইডি রেজিস্ট্রেশন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাচ্চারা করবেন না, ঠিক আছে। তাহলে আমাদের থ্যাংক ইউ। আচ্ছা দেখেন কে আছে কে নাই, এই প্রথম দুজন নাই না, তারপরে শিলা, সাদিক, রিফাত, কাগজ যাচ্ছে রিফাত আঞ্জুম, নাই স্যার তাসলিম, জি স্যার আলভি, জি স্যার বাই- বাইজিদ, কোনটা? আচ্ছা বাইজিদ, সৌরভ, রকি, রায়হান, তাওসিফ, ইয়েস স্যার মনিম ইয়েস স্যার নাকি মোনায়েম? স্যার মোনায়েম, মনিম বলছে। আচ্ছা আস্তে আস্তে হ্যাঁ, অভিজিৎ রায় নাই না, গোলাম মুস্তফা, নাহিদ ইসলাম নিলয়, আদিব, রাকিবুজ্জামান, মাসুম তালুকদার, জৈন আলমা, জৈন নাকি জাইন? জৈন না, জৈন মারফা, জুনাইদ, আব্দুল্লাহ বিন ইউসুফ, সিয়ার না, সিয়ার, না স্যার ও সিয়ার তো আলভি। আচ্ছা ইউসুফ ওই পেজে একজন আছে নাকি? সিয়ার? স্যার বি সেকশন ইউসুফ একটা আছে স্যার ও অবশ্যই আচ্ছা আচ্ছা, স্যার আর কেউ নাই স্যার নিচে আর কেউ নেই? সবাই স্যার ওকে, আমরা পিকনিকে যাইনি স্যার আপনার পাস করব পিকনিক তো না, ট্যুর, ওরা তো পিকনিক না। আরে না পিকনিক শ্রীমঙ্গল পিকনিক ওইটা পিকনিক ধরছেন আপনারা? আরে না যারা গেছে তারা মন খারাপ করবে, বলবে আমরা আসলাম স্টাডি ট্যুরে, বলতেছে কিনা পিকনিক। আচ্ছা দেখেন এখানে কে কে নাই, শুধু এটা অফ করে দিই, অফ অফ। তারপর স্যার 011 011 0 23 33 041 41 051 51 স্যার 061 61 67 75 75 83 83 85 স্যার এইটা আমি নিচে সব জানি কৌশিক আছে জুনায়েদ আরে আপনি কৌশিক উপরে আছে সেকশন আছে সেকশন আছে সেকশন আছে এটা অন্য কোনো প্রবলেম হয়েছে বুঝছেন, এটা আসলে মনে করেন যে এই 1 মিনিটও লাগার কথা না, কিছু একটা সমস্যা হয়েছে, তাকে এটা বাদ দিয়ে দিই, কিছু একটা প্রবলেম হয়েছে যে কারণে ডিস্টার্বটা করতেছে, কারণ এটা হিসাবে 1 মিনিটও লাগার কথা না। এই যে দেখেন এইটুকু পর্যন্ত করছে বুঝছেন, তাও তো বোঝা যাচ্ছে না কি? কি স্যার কালারটা, হ্যাঁ এটা তো কালার চেঞ্জ করছি আমি, তো যেই কালার দিব ওইটাই আসবে। যেই কালার দিব ওইটাই আসবে না।
এবং আচ্ছা স্যার যাদের স্যার রেজিস্ট্রেশন আছে হুম। রেজিস্ট্রেশন বাকি আছে আচ্ছা এইটা একটু ইয়েতে দিয়ে দিবেন জানবি দিয়ে আসো কয়জন 1 2 3 না কলম দেন তো কলম আছে এটা আপনাদের গ্রুপে দিয়ে রেখে এটা আপনার কাছে রাখেন নিয়েতে দিলেই হবে গ্রুপে থাকলে এটা গ্রুপ করেন ইমিডিয়েট এটা তো আমি তো সব ডেজরে বলছি গ্রুপ করার জন্য ইমিডিয়েট গ্রুপ করে গ্রুপেই তো আমি সব শেয়ার টেয়ার করবো তাই না আচ্ছা ওকে আপনারা কি ফ্রেম দেওয়ার চেষ্টা করবেন যে আর কি কি করা যায় বুঝছেন আচ্ছা এটা হচ্ছে হিস্ট্রি অফ 3D Studio Max আমি একটা ভিডিও দেই So I'm writing an essay on cats. Cats in art history. I'm an art history major. In 1990, a small group of 4 developers introduced a 3D software called 3D Studio to the world. Those developers were Tom Hudson, Gary Yost, Jack Powell, and later they were joined by Dan Silva. The 4 of them worked on the development of 3D Studio Release 1, a feat that they had achieved by trying to work on 3D tools for creating animations themselves as 3D artists. They were growing the software slowly by adding features that could make 3D animation possible. After the first release in 1990, several other versions of 3D Studio came along to impress the video game and VFX industry with its features and tools that helped artists and studios to create some of the most iconic video games and films of the modern history. 3D Studio started as a project of 4 developers inspired by TV shows and sci-fi movies to become later one of the pillars that millions of architects, video game development, and VFX artists stand on to bring their visions to life. This is the story of 3ds Max. The history of 3D Studio's development after what would become later 3D Studio Max released and it had over magazine, Blizzard, and they used 3ds Max to create high-quality detailed art. In 2005, Discrete released 3ds Max 8. The main new features were asset tracking with support for third-party solutions and Autodesk Vault shipping with the package, Max Script Debugger, Hair and Fur, Cloth, major improvement to polygonal modeling, skinning and UV unwrapping, including a pelt mapping system, motion mixer support for non-biped objects. Also in the same year, Autodesk renamed Discrete Autodesk Media and Entertainment. Microsoft Halo 2 was created using 3ds Max, and Maya marks the biggest game debut of all time. 3ds Max was inducted into the Frontline Awards Hall of Fame by Game Developers magazine. In 2006, Autodesk renamed the software Autodesk 3ds Max and released Autodesk 3ds Max 9. This was the first release to include both 32 and 64-bit builds of the software. 3ds Max won the Editor's Pick of the Year award from Soft32.com. Gears of War was GameSpot's Reader Choice winner for 2006. A game created using 3ds Max, they said shockingly good visuals make Gears of War grab you right from the start. In 2007, Autodesk released Autodesk 3ds Max 2008, the first release to adopt an annual naming convention rather than a version number. In 2008, Autodesk released Autodesk 3ds Max 2009 and debuted 3ds Max Design 2009 software, a tailored 3D application for architects, designers, and visualization specialists. 3ds Max Design 2009 included all features offered in 3ds Max 2009 with the exception of the Software Development Toolkit SDK.
Both versions of the software include a new Reveal rendering toolset, a Pro Materials editor library, numerous byte enhancements, and new UV editing tools, and improved interoperability with Modblocks, Maya, and Motion Blur. 3ds Max won the Technology and Engineering Awards in the gaming category of visual digital content creation tools, and their impact from the National Academy of Television Arts and Sciences. 3ds Max was also used on the first feature-length 3D movie shot, with the Cameron Pace camera also used on Avatar: Journey to the Center of Earth 3D. In the same year, Autodesk Technology helped game developers execute their creative vision from start to finish. 3ds Max has been used by numerous developers to create games that offer believable characters, wondrous environments, and enthralling gameplay, such as Fallout 3, Far Cry 2, Mortal Kombat vs. DC Universe, and Prince of Persia. In 2009, Autodesk released Autodesk 3ds Max 2010 and Autodesk 3ds Max Design 2010, offering more than 350 new features, with Autodesk solutions present in all films nominated in the Best Visual Effects category. The Curious Case of Benjamin Button takes home an Oscar. Other films using 3ds Max nominated that year included Iron Man and the short animated feature film This Way Up. Also in the same year, the movie 2012 was released, and it was one of the highest grossing films of the year. Uncharted Territory, the lead visual effects VFX house and co-producers of 2012, created 400 shots using primarily Autodesk 3ds Max for modeling, UV unwrapping, rigging, effects, and animation. Skyline VFX also created over 100 complex water shots for 2012, and over 95% of the shots were fully CG and created with 3ds Max, most of them right out of the box. 3ds Max won Frontline Award for Best Art Tool from Game Developers magazine of that year. In 2010, Autodesk released 3ds Max 2011, the first release to fully support the Windows 7 operating system. Autodesk products were front and center at this year's Oscars, with over 11 nominated films employing Autodesk solutions. On Avatar, the highest grossing movie of all time and winner of Visual Effects Oscar, 3ds Max was used by both Industrial Light and Magic, Matte Department, and Prime Focus VFX animated films. Also, 3ds Max won Game Developer Magazine's Frontline Award for Best Art Tool for the same year. That was a quick summary of the first 20 years of 3ds Max and how it became one of the highest and best software in the industry that was used to create amazing projects over the decades that followed its debut. I hope you found this video informative and entertaining. Please give this video a like if you liked it. Also, you can check some of our previous videos. Thank you. বুঝতে পারছেন? তাহলে দেখেন যে মানে সবচেয়ে বড় বড় যে মুভিগুলো আছে। আচ্ছা, তো দেখেন আমরা যদি এখানে দেখি যে আপনার প্রথম ফুল লেংথ অ্যানিমেটেড ফিচার ফিল্মের নামটা বলেন তো। টয় স্টোরি অ্যানিমেটেড ফিচার ফিল্ম, টয় স্টোরি, এবং এটা অস্কার অ্যাওয়ার্ড পাওয়া। এটা ফার্স্ট টয় স্টোরি, পরে অনেকগুলো ভার্সন বেরিয়েছে, প্রত্যেকটা অস্কার পেয়েছে, বুঝছেন। আমরা যদি টয় স্টোরিটা দেখি, টয় স্টোরিতে যে ক্যারেক্টারগুলো আছে, খেলনা ক্যারেক্টারগুলো যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে এই ক্যারেক্টারে, যেমন এই ক্যারেক্টারটা, ওর চোখটা যদি দেখেন, এই যে চোখ, এটা একটা বিশেষ ধরনের চোখ, এটা হচ্ছে শেল টাইপ চোখ বলে, শেল টাইপ, হ্যাঁ শেল। তো এই চোখটা না আমরা এই পর্যায়ে তৈরি করে অ্যানিমেট করতে পারি। হ্যাঁ, এই চোখটা আপনি বানাইতে পারবেন, এবং এইটা দিয়ে অনেক অ্যানিমেশন তৈরি করা যায়। কীভাবে সেটাই দেখাচ্ছে। ধরেন আপনি একটা স্ফিয়ার নিচ্ছেন, স্ফিয়ার, এটা আমি একটু কালারটা সাদা করে দিলাম। দেন এটা সিলেক্ট অবস্থায় আমি যদি কন্ট্রোল ভি মানে হচ্ছে কন্ট্রোল ভি হলো কপি, ক্লোন অপশন, এটা কপি করলাম। কপি করার পরে এখানে এখন কয়টা আছে? দুইটা স্ফিয়ার, রাইট? আচ্ছা, এই সেকেন্ড স্ফিয়ারের কালারটা করলাম কালো, এটা রেডিয়াস সামান্য একটু বড় করলাম যেন এটা সাদা স্ফিয়ারটাকে কভার করে থাকে। এবার এটা হেমিস্ফিয়ার ভ্যালুটা কমাই দিলাম, কমায় কত করলাম?
0.9 করলাম, বুঝছেন? তাহলে যেটা হইলো এটা এখন একটা চোখের মনির মতো এর মধ্যে দিয়ে নড়াচড়া করবে। এই যে দেখেন, এখন যদি আমি এখানে রোটেট টুলটা নিই এবং এটাকে যদি রোটেট করে দেখেন, এই যে দেখছেন চোখের মনির মতো নড়াচড়া করতেছে। আচ্ছা, দেখেন এটা অ্যাজ ইফ এটা একটা চোখের মনি, হ্যাঁ, নড়াচড়া করতেছে। এখন আবার এটা ধরলাম, এটাকে আবার কন্ট্রোল ভি এগেইন কপি, এবং এই 3 নাম্বার স্পেয়ারটাকে এমন করলাম যেন সে সব কিছু কভার করে। এটা হেমিস্ফিয়ার ভ্যালু দিলাম 0.5 এরকম, এটা কালার দিলাম একটা স্কিন কালার। ওকে, তো এটা হয়ে গেল চোখের পাতা। হ্যাঁ, এই দেখেন চোখের পাতা। ওকে, আচ্ছা, তো চোখের এটা উপরের পাতা, আমরা চাইলে চোখের নিচের পাতা এই যে শিফট ধরে নিচের পাতা তৈরি করলাম। তাহলে এটা চোখের উপরে পাতা আছে, নিচের পাতা আছে, বুঝছেন? এবার অটো কি অন করে আমি একটু অ্যানিমেশন করি। ধরেন এই চোখের যে উপরের পাতাটা, সাধারণত উপরের পাতাটাই কিন্তু নিচে নামে, বুঝছেন? তারপরে ঝট করে খুলে গেল, এটা শিফট অ্যান্ড ড্র্যাগ এখান দিয়ে দিলাম। কি ফ্রেমেও শিফট অ্যান্ড ড্র্যাগ দিয়ে কপি করা, দেখেন বুঝছেন? চোখের পাতা বন্ধ হচ্ছে, খুলছে না। এখন এই জিনিসটা আমি কিছুক্ষণ পর পর ও চোখের পলক ফেলবে, এই পুরো কি ফ্রেমগুলো শিফট ধরে আমি ড্র্যাগ করছি, তাহলে এটা কিন্তু কি ফ্রেমগুলো কপি হয়ে যাচ্ছে, কপি হচ্ছে, কপি একটু পর পর সে চোখের শিফট অ্যান্ড ড্র্যাগ। আচ্ছা, এখন দেখেন চোখ মিটমিট করতেছে, ঠিক আছে? আচ্ছা, এখন এই অবস্থায় ধরেন আমি চাচ্ছি কি যে এই চোখের একটা পলক ফেলার পরে যখন তাকাইলো, তখন সে একটু এদিকে তাকাইছে, বুঝছেন? এদিকে তাকিয়ে সে আবার সামনে আসছে, আবার পলক ফেলছে, তখন সে একটু আবার ডানে তাকাইছে, আবার সে চলে আসছে এখানে। এমন ধরেন সে এই কাজটা র্যান্ডম করতেছে, র্যান্ডমলি এই কাজটা করছে। আচ্ছা, তাহলে এখন ঘটনাটা কি দাঁড়াইলো যদি দেখে আমরা, এদিক ওদিক খুঁজতেছে। এটা একটা চোখ, আপনি চাইলে এখন এটাকে শিফট অ্যান্ড ড্র্যাগ ডাবল, স্যার। হ্যাঁ, এই দেখেন একটা লাইভ একটা জীবন্ত চোখের একটা হয়ে গেল। আমরা এই যে সিম্পল যে অল্প একটু জিনিসটা জানলাম, তা দিয়ে কিন্তু এটা করা যাবে, বুঝতে পারছেন? এবং ওই টয় স্টোরির চোখটা কিন্তু এই কৌশলে তৈরি করা খুবই বেসিক একটা কৌশল, কারণ এটা সেই 95-এর মুভি, হ্যাঁ, অনেক আগে, 30 বছর আগে, তখন ওরা এই কৌশলে কিন্তু বানিয়েছে। এটা আপনারা এই প্র্যাকটিসটা করবেন। ওকে, এখন এটার পেছনে কিন্তু আমরা একটা বডি দিয়ে দিলে একটা ক্যারেক্টার হয়ে গেল। এবং দেখেন যে সিম্বল ডোরেমন কত সিম্বল ক্যারেক্টার, হাত পা কিছুই নেই, এদের যা একটা সিলিন্ডার হাত, অথচ ওইটা কিন্তু অনেক পপুলার হয়েছে। তো আপনি অনেক রিয়েলিস্টিক ক্যারেক্টার বানালে যে পপুলার হবে এমন মনে হবে, বুঝছেন? খুব সিম্পল ক্যারেক্টার দিয়েও কিন্তু আমরা কাজগুলো করতে পারি। তারপরে ধরেন এটা যখন আপনি অ্যানিমেট করে বের করবেন আউটপুট, 2D বের করলেও যেমন দুর্দান্ত মনে হবে। হ্যাঁ, ধরেন এটা কিন্তু 2D যদি আমরা বের করি, এখন এটা ধরেন অনেকগুলো দিলেন, অন্ধকারের মধ্যে চোখ, এটা হলো ব্ল্যাক আউট বোঝানোর জন্যে অনেক কার্টুনের যে আসানাইবের যে উম্মাদ কার্টুন আছে না, ওই বিদ্যুৎ চলে গেছে ব্ল্যাক আউট, তখন এইটা দেন এরকম, হ্যাঁ, সব চোখ পিটপিট করতেছে, বুঝছেন? এটা আউটপুট বের করলে এরকম হবে। হ্যাঁ, অন্ধকার হ্যাঁ হ্যাঁ, এই যে। আচ্ছা, তারপরে দেখেন এটা আমি খুব সিম্পল একটা রেন্ডার করি। এই যে এটা এমনি সিম্পল রেন্ডার যদি করি, এখানে জাস্ট আমরা এখানে গেলাম, আর্নল্ড, এটা হচ্ছে স্ক্যান লাইন রেন্ডার আমরা করছি, স্ক্যান লাইন ফিল্ড আইস, আচ্ছা, এভিআই
সেভ আনকম্প্রেসড রেন্ডার। দেখেন কত ফাস্ট রেন্ডার করতেছে, দেখছেন? আসলে কোনো সময়ই নিচ্ছে না, মাত্র 20 সেকেন্ডের মধ্যে পুরো 100 ফ্রেম রেন্ডার হয়ে শেষ হবে। কানে কিন্তু আসলে কিছু নাই, কিন্তু ব্ল্যাক আউট দেখেন আমি ছোট্ট একটা অ্যানিমেশন করে ফেললাম। এই কাজটাই চিন্তা করেন যে 2D করতে গেলে আপনার কত সময় লাগে? হিউজ সময়, শেষ। এটা কিন্তু রেন্ডার শেষ, আউটপুট হয়ে গেছে। আই এই যে, আচ্ছা, ব্ল্যাক আউটের মধ্যে ঠিক আছে। আচ্ছা, আপনাদের এখান থেকে এই যে স্টেজ দেখা যায়, সাইড থেকে আবার ঠিক আছে। আপনাদের কিন্তু একটু স্টেজ দেখেন, বুঝছেন? একটু দুই সাইডের দিকে বসেন, আমি ঠিক করতে বলি। দেখেন আপনারা স্টেজ দেখতেছেন না, এক সাইডে আসেন, তাহলে কিন্তু ওই যে ওই আলবিন দেখতেছেন না, স্পেয়ার ঠিক আছে, ওই সাইডে যান। হ্যাঁ, কিন্তু মাঝখান থেকে চোখটা একটু এরকম মনে হচ্ছে না? মাঝখান থেকে একটু বেশি স্যার। আচ্ছা, এখন আপনাদের যেটা দায়িত্ব সেটা হচ্ছে যারা আসে নাই, হ্যাঁ, আপনারা একটা গ্রুপ করবেন, ওদেরকে আজকে যে দুইটা আমি কিফ্রেম অ্যানিমেশন দেখেছি এই দুইটা ওদের সবাইকে শিখাই দেব। তাহলে আপনাদেরও প্র্যাকটিস হলো, ওরাও শিখলো। লাভ যেটা হবে, আমরা নেক্সট ক্লাসে অন্য একটা ফিচারে যাব, পাথ কনস্ট্যান্ট। নইলে কিন্তু আপনারা আটকে যাবেন। ওই আমরা 2 কদম আগে 4 কদম, 2 কদম পিছাইলে কিন্তু 4 কদম পেছানো হয়, জানেন? তাই না? আমরা 2 কদম আগে এলাম, আবার 2 কদম পিছাইলাম, তার মানে কি? ধরেন আমি এখানে ছিলাম 1 2 না, হ্যাঁ, আবার আমি কি করলাম, পিছাইলাম আবার 2 কদম, মানে এখানে আসলাম। আমি যদি না পিছাইতাম তাহলে আমি কই থাকতাম? 2 কদম সামনে। তার মানে আমি পিছাইলাম আসলে কতটুকু? 4। বি কেয়ারফুল, এটা কিন্তু হয় এবং এই জন্যই কিন্তু আপনারা অনেক কিছু কম শিখেন, মানে রিপিট হয়ে পড়ে। এই জন্য সেখান থেকে রিপিট করে এই ক্লাসে রিপিট করা যাবে না। ক্লাসে রিপিট করলে কিন্তু আপনাদের জন্য লস। হিসাবটা বুঝছেন? এটা একটু 2 2 4 কিন্তু এই যে 2 কদম আগেছি, 2 কদম পিছাইছি। আসলে আমি এই যে 2 মাইনাস আবার -2 পেছনে গেছি, আমরা 2 + 2 4 4 কদম। এবং এটা যদি ঘটতে থাকে আপনারা কিন্তু অনেক কিছু আস্তে আস্তে শিখবেন। সো এটা আপনাদের নিজেদের দায়িত্বে, যারা আসে নাই ওদেরকে শিখিয়ে দিবেন। নেক্সট ডেতে আমি পাথ কনস্ট্যান্ট দেখাবো, এটা আরো পাওয়ারফুল। এটা তো 2D তে এই টেকনিকগুলো আছে, এগুলো কিফ্রেম দিয়ে করে। বাট আমরা দেখলাম যে আমরা 2D টেকনিকগুলো অনেক সহজেই 3D তে করতে পারি, বুঝছেন? ধরেন একটা 6 মাসে যে কাজ করবে এটা 6 ঘন্টা করে করতে পারবে, 6 ঘন্টা লাগবে। আচ্ছা, এটা একটা বড় অ্যাডভান্টেজ আমাদের 3D। এখন এটা আমি ওই নেক্সট ডেতে আপনাদের দেখা হচ্ছে পাথ কনস্ট্যান্ট। তো সবাই যারা থাকে আমাদের, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই, ওকে।